জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক আজ। নাহিদের নেতৃত্বে অংশ নেবে প্রতিনিধি দল। চট্টগ্রামে চকবাজারে রিকশা উল্টে নালায় পড়ে শিশু নিখোঁজ, মা দাদি অক্ষত, উদ্ধারের চেষ্টা চলছে। পলিথিন ব্যাগ নিষিদ্ধ হলেও মানা হচ্ছে না, খরচের কারণে জায়গা নিতে পারছে না বিকল্প উপকরণ। মিরপুর চিড়িয়াখানায় বাঘ বেড়ে এখন 11, এই রাখার মতো জায়গা, জোড়া মিলবে রংপুর, চট্টগ্রামে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজ বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকাল 10:30টায় জাতীয় সংসদের এলটি হলে শুরু হওয়ার কথা রয়েছে এই বৈঠক। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবে। এর আগে গত 23 মার্চ সংস্কার কমিশনের সুপারিশের ওপর জাতীয় ঐকমত্য কমিশনে লিখিত মতামত দেয় এনসিপি। কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 22টির সঙ্গে তারা একমত নন। যে সুপারিশগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয়, সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন ও সংবিধান সম্পর্কিত বিষয়গুলোর জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন বলেও মত দেয় এনসিপি। গত 28 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরপর থেকেই রাজনীতির মাঠে সরব দলের নেতাকর্মীরা। রাজনৈতিক দলগুলোর নানা মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এক আলোচনায়। নতুন বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক বিকাশ ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন বক্তারা। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। নতুন বাংলাদেশে সাংস্কৃতিক বিকাশ নিয়ে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ইমাজিনেক্সট ফাউন্ডেশন। এতে অংশ নেন সাংস্কৃতিক কর্মী, রাজনীতিবিদ ও চিন্তাবিদেরা। বহির্বিশ্বের সঙ্গে দেশকে যুক্ত থাকার ক্ষেত্রে সংস্কৃতির বিকাশ গুরুত্বপূর্ণ বলেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক দেশ গঠন সম্ভব বলেও মনে করেন তিনি। মানুষ জানে যে এই লোকগুলা সৎভাবে কাজ করে, পরিশ্রমী, এরা নিজের দেশকে ভালোবাসে, নিজের পরিবারকে ভালোবাসে, এটাও কিন্তু আমার সংস্কৃতির উপাদান। তো এই বিষয়গুলোকে কিন্তু আমি আমার কূটনীতি জগতের সাথে সম্পৃক্ত করতে পারিনি এখনো। আমি এটা বড় প্রবক্তা, যেগুলোকে এর মধ্যে নিয়ে আসা দরকার, এবং সেই প্রেক্ষাপটটা যদি পাই তাহলে বাইরে পৃথিবীর সাথে সংযুক্ত হয়ে আমার পরিচিতিটাকে বাইরে আরও বলিষ্ঠভাবে আমি প্রকাশ করতে পারব। ধর্ম ও সেকুলারিজম নিয়ে খেলা চলছে বলে মন্তব্য করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ ঠেকাতে একতা ধরে রাখার তাগিদ দেন তিনি। আমরা আমাদের সাথে আমাদের বিরোধিতা থাকবে, আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সবই থাকবে, কিন্তু আমাদের মধ্যে আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি, এই 1,37,570 বর্গ কিলোমিটার, এখানে আমরা নিজেদের মধ্যে কতগুলো জিনিসের প্রশ্ন ন্যাশনাল বিতর্কের ঊর্ধ্বে নিয়ে যাব। নতুন বাংলাদেশ গঠনে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলায় জোর দেন রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার। আমরা কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব কিন্তু হয় নাই। ফলে এখনকার যে লড়াই হবে, সাংস্কৃতিক লড়াই, এটা হবে যেটা অপূর্ণ, যেটা আমরা করতে পারিনি, এটাকে সম্পূর্ণ করার লড়াই। ফলে সাংস্কৃতিক যে লড়াই সংগ্রামটা, তার মধ্যে থাকবে আগামী দিনে আমরা কি করে বৃহত্তর লড়াইয়ের জন্য আমরা তৈরি হবে। সাংস্কৃতিক আন্দোলন সেই বৃহত্তর লড়াইয়ের জন্য আমাদেরকে তৈরি হতে হবে। এ সময় দেশে বিনিয়োগকারী বিদেশি কোম্পানিগুলো যাতে পরিবেশ নষ্টের কারণ না হয়, সেজন্য নীতিমালা করার আহ্বান জানান ফরহাদ মজহার। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপিকে পাশ কাটাতেই সরকার নির্বাচন দিতে দেরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য অনতিবিলম্বে রোডম্যাপ ঘোষণার দাবিও জানিয়েছেন তিনি। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ গুম হওয়া বিএনপির সব নেতাকর্মীর সন্ধান দাবিতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন শামসুজ্জামান দুদু। অভিযোগ করেন বিএনপি যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় যেতে না পারে, সেজন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে। আওয়ামী ষড়যন্ত্রকারীদের রক্ষা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। হাসিনার মতো অন্য কোনো ফ্যাসিবাদের উদ্ভব হলে তাদেরকেও তাড়ানো হবে বলে হুঁশিয়ারি দেন শামসুজ্জামান দুদু।
বিএনপিকে পাশ কাটানোর জন্যে, যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে, মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্যে নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিএনজি স্ট্যান্ডে টাকা উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জেরে আজাদ হোসেন নামে এক বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে জামায়াত নেতার বিরুদ্ধে। শুক্রবার দুপুরে থানা গেটের সামনে এই ঘটনা ঘটে। বিএনপি নেতারা জানান, জামাত শিবিরের নেতারা পৌর বাস টার্মিনাল থেকে নিয়মিত টোল আদায় করে। বৃহস্পতিবার টার্মিনালের মালিক সমিতি দখল নিয়ে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি নামিয়ে ফেলা হয়। খবর পেয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেন বিএনপি নেতাকর্মীরা। এই ঘটনার জেরে শুক্রবার দুপুরে জামাত নেতাকর্মীরা আজাদের ওপর হামলা চালায়। তাকে হাতুড়ে পেটা করে পালিয়ে যান তারা। পরে আজাদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সরকার বিভিন্ন ভুল ত্রুটি করলেও গণমানুষের বিরুদ্ধে গিয়ে কোনো পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্মরণ সভায় এই মন্তব্য করেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, 16 বছরে আমলাদের মধ্যে স্বৈরাচারী মানসিকতার সৃষ্টি হয়েছে। এই মানসিকতা আমলাদের অস্তিত্বে প্রভাব ফেলেছে। সবচেয়ে বেশি সময় লাগছে এই মানসিকতা দূর করতেই। স্মরণ সভায় সমাজসেবা উপদেষ্টা শারমিন এস মুর্শিদ তরুণ রাজনীতিবিদদের অতীতের পৌঁছে যাওয়া রাজনৈতিক সংস্কৃতি অনুসরণ না করার আহ্বান জানান। আমরা প্রত্যেকটা পদক্ষেপ বিবেচনা করছি, যা মন্ত্রণালয় করছে। আমরা একটা ভাঙাচোরা মন্ত্রণালয় আমরা যা পাইছি, এটা দীর্ঘ 15 বছরের কলুষিত মন্ত্রণালয়। এগুলিকে অ্যাক্টিভেট করা এটা অত্যন্ত দুরূহ কাজ। তোমরা যদি পিছনে পচে যাওয়া প্রথাগুলো গ্রহণ করে তোমরা তোমাদের রাজনৈতিক দল তৈরি করতে চাও, আগামী দিনে তোমরা প্রতিষ্ঠিত হতে চাও, আমার মনে হয় তোমরা ভুল করবে। চট্টগ্রামে চকবাজারে রিকশা উল্টে নালায় পড়ে গেছে। এই ঘটনায় একটি শিশু নিখোঁজ রয়েছে, তবে তার মা ও দাদি অক্ষত রয়েছেন। শুক্রবার রাতে কাপাসকোলা নবাব হোটেলের পাশের হিজরা খালের নালায় এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন জানান, শিশু চেহরিসকে নিয়ে তার মা ও দাদি নগরীর আসাদগঞ্জ থেকে আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন। রাস্তায় পানি থাকায় রিকশা নেন তারা। এ সময় খালের পাশে থাকা বাঁশের বেষ্টনী খুলে ফেলায় রিকশাসহ তারা ড্রেনে পড়ে যায়। এ সময় স্থানীয়রা মা সালমা ও দাদি আয়েশাকে উদ্ধার করতে পারলেও পানির স্রোতে ড্রেনে ভেসে যায় শিশু চেহরিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে। বাসগুলো খুলে ফেলার কারণে বাস ক্রস করে খালে এবং রাস্তা একাকার হয়ে গেছে, যার কারণে রিকশা সহ খালে পড়ে গেছে। এটাতে ইজ এন অ্যাক্সিডেন্ট। এটা ধরেন রিকশাটা স্রোতের মধ্যে, রিকশা এই যে একটা স্লপিং রোডের মধ্যে নিচে নেমে এটা দ্রুত গাড়িটা চলে গেল, আর স্রোতও ছিল, যার কারণে অবস্ট্রাকশন হয়ে তারা পড়ে গেল। গাজীপুরের টঙ্গীতে একটি ফ্ল্যাট বাসায় ভাই বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শিশু দুটিকে হত্যা করা হয় বলে ধারণা পুলিশের। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মা বাবাকে থানায় নেওয়া হয়েছে। হত্যার কারণ জানতে কাজ শুরু করেছে পুলিশ। সংগ্রহ করা হয়েছে সিসিটিভি ফুটেজ। শুক্রবার দুপুরে দুই সন্তান মালিহা ও আব্দুল্লাহকে অন্য ঘরে রেখে ঘুমিয়েছিলেন মা সালেয়া বেগম। কিছু সময়ের পর জেগে ঘরের দরজা খোলা দেখতে পান। অন্য কক্ষের মেঝেতে পড়ে থাকতে দেখেন দুই সন্তানের মরদেহ। এ সময় মায়ের চিৎকারে আশেপাশের লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ দুই শিশুর মরদেহ উদ্ধার করে। খবর দেয়া হয় বাবা আব্দুল বাতেনকে। তার দাবি, স্ত্রী ও সন্তানকে ঘরে রেখে স্থানীয় একটি মার্কেটে যান তিনি। দুইটা মাটন আমরা সিসি ক্যামেরাও দেখলাম, দেখার পরে শুধু মাটাকেই আপনার আপ ডাউন, বাইরের কোনো লোক ছিল না। আমার বাসাতে সমস্যা, আমি হ্যাঁ, আবার আমার বলতেছে আমি আসতে দেবো, আমি না রিক্সা লো, তাড়াতাড়ি একটা রিক্সা ডাক দিল, আমি রিক্সা আইসা দিয়ে এই অবস্থা। অগস্টের অনেক কিছু হইতে পারে, সেটা তদন্তের মাধ্যমে আমরা জানতে পারবো আর কি। আমরা চাই এটা সুস্থ তদন্ত হোক। পুলিশ বলছে, কথাবার্তায় অসংলগ্নতা থাকায় দুই শিশুর মা বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। ফ্ল্যাটের দরজা খোলা ছিল, তার আরেকটি মেয়ে বাসা থেকে বের হয়ে তার পাশেই তার চাচার বাসা, দরজাটা খুলে তার চাচার বাসায় চলে যায়, যে কটা ফ্ল্যাটের দরজাটা খোলা ছিল আর কি।
তো সেই সুযোগে মানে কেউ হয়তো বাচ্চা দুটোকে মানে হত্যা করেছে। 3 সন্তান নিয়ে টঙ্গীতে ফ্ল্যাট বাসায় থাকতেন বাতেন ও সালেহা দম্পতি। এদের মধ্যে বড় মেয়ে আত্মীয়র বাড়িতে ছিলেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 6 দফা দাবিতে শুক্রবারও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রাজধানীর তেজগাঁয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেন তারা। এ সময় সরকার এবং কর্তৃপক্ষকে দ্রুত দাবি মানার আহ্বান জানায় কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশ। সব ধরনের বৈঠক বাতিলের ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা বলেন, দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। কারিগরি শিক্ষাক্ষেত্রে এখনও বৈষম্য কাটেনি বলে দাবি করেন তারা। এ সময় পেশাজীবী সংগঠনের সবাইকে পাশে থাকার আহ্বান জানায় কারিগরি শিক্ষা আন্দোলন। এর আগে বুধবার 6 দফা দাবিতে ঢাকার 7 রাস্তা সড়ক অবরোধ করেন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সাথে বৈঠক হলেও তাতে অসন্তোষ জানান আন্দোলনরতরা। এরকম বৈঠক আমাদের সঙ্গে এর আগেও 9 থেকে 10 বার করা হয়েছে, শুধু তারা আশ্বাস দেয়, কোনো সিদ্ধান্ত দেয় না। তারা এসএসসি এবং এইচএসসি ভোকেশনাল থেকে আসে, আর আমরা করি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তারা কিভাবে ওই সমমান শিক্ষাগত যোগ্যতা এসে আমাদেরকে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ল্যাব শিখাবে? সরকার পক্ষকে বারবার সময় দিতে চাচ্ছি, তারা যেন আমাদের দাবিগুলো দ্রুত থেকে দ্রুত সময়ে বাস্তবায়ন করুক। আমরা বাধ্য হয়ে বর্তমানে রাজপথে অবরোধ সহ রেলপথ অবরোধ এমন সংগঠন যারা এমন এই কর্মসূচি রাখছি। আমাদের দাবি বাস্তবায়ন না হলে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সকল পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে সম্মিলিত হবে, কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলার 2 মাস পূর্তিতে ক্যাম্পাসে শোকের গ্রাফিতি 1 দফা ডাক কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে ক্যাম্পাসের বিভিন্ন ভবনের দেয়াল লিখন করে ও গ্রাফিতি এঁকে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। গ্রাফিতি ও দেয়াল লিখনে তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ নানা দাবি তুলে ধরে। এছাড়া 18 ফেব্রুয়ারি সংঘর্ষে বিভিন্ন ফুটেজ প্রজেক্টরে প্রদর্শন করা হয়। ওই দিন কুয়েট ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় ভিসি, প্রভিসি, ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা সহ 6 দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। 13 এপ্রিল জোর করে ক্যাম্পাসে ঢুকে হল খোলার দাবিতে আন্দোলন করে তারা। 15 এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে 37 শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। এছাড়া 4 মে শিক্ষা কার্যক্রম শুরু এবং 2 মে হল খোলার সিদ্ধান্ত হয়। সেসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। এইবারের আন্দোলনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমাদের জুলাইয়ের যে আন্দোলন ছিল সেই সময় যে গ্রাফিতি, এটা স্মৃতি, তো সেগুলো মুছে ফেলার পরিপ্রেক্ষিতে আমরা যেন ওগুলো রিস্টোর করতে পারি আবার, সেই কারণে আজকে আমরা গ্রাফিতি অঙ্কন করছি। দেশের মানুষকে জানাতে যে আমাদের ভিতর যে চাপা ক্ষোভ, যে ক্ষোভের আগুনটা আমাদের বুকের ভিতর জ্বলছে, সেটা আমরা সবাইকে জানিয়ে দিতে চাই। প্রায় 6 মাস আগে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হলেও কোথাও তা মানা হচ্ছে না। কাঁচা বাজার থেকে বিপণী বিতান সব জায়গায় দেদার ব্যবহার হচ্ছে পলিথিনের। ক্রেতা বিক্রেতারা বলছেন, সহজ বিকল্প না থাকায় পলিথিন ব্যবহারে বাধ্য হচ্ছেন তারা। পরিবেশের ক্ষতি বিবেচনায় অন্তর্বর্তী সরকার গত 1 অক্টোবর থেকে সুপার শপ ও 1 নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে। অভিযান চালানো হয় বাজার কারখানায়, তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও পলিথিনের ব্যবহার বন্ধ হয়নি। অভিযান চালাতে গিয়ে কোথাও কোথাও বাধার মুখেও পড়তে হয়েছে। বাজারে প্রায় সব পণ্যই বিক্রি হচ্ছে পলিথিন ব্যাগে। বেশ সস্তা বলে একে বেছে নেন বিক্রেতারা। ক্রেতাদেরও গুনতে হয় না বাড়তি খরচ। কাগজ, কাপড় বা পাটের ব্যাগে খরচ বেশি হওয়ায় এগুলো ব্যবহারে আগ্রহী নন কেউ। এটা বন্ধ হওয়া উচিত, কিন্তু বিকল্প না থাকলে তো বন্ধ করা যায় না। এটা বিকল্প যদি কোনো ব্যবস্থা থাকতো তাহলে এটা বন্ধ হয়ে যেত অলরেডি। বিক্রি হচ্ছে কিন্তু তুলনামূলক আগের চাইতে কম। এখন অনেকে পরিমাণ কমাই দিছে, তো অনেকে বিকল্প খুঁজতেছে, তো আমরাও দেখতেছি কিন্তু পাচ্ছি না বিকল্পটা। আমরাও সচেতন, বাট তারপরেও তো পরিবেশ পরিস্থিতির সাথে সেটা সংগতি আমরা করতে পারতেছি না। হাতে গোনা কয়েকটি সুপার শপ কাগজ, কাপড় ও পাটের তৈরি ব্যাগ দেয় ক্রেতাকে। এজন্য ক্রেতাকে গুনতে হয় 8 থেকে 20 টাকা পর্যন্ত। খরচ কমাতে উৎসাহিত করা হচ্ছে এসব ব্যাগ বারবার ব্যবহারে। পলিথিনের উৎপাদন ও ব্যবহার কমাতে পরিবেশ অধিদপ্তর, পাট অধিদপ্তর, আইন শৃঙ্খলা বাহিনী ও সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্লাস্টিকের পণ্য ব্যবহারের প্রতি মানুষের যে আগ্রহ রয়েছে তার বিকল্প মানুষের হাতে আমরা দিতে পারি নাই, এবং যে অভিযানগুলো পরিচালনা করা হয়েছে সেগুলো সিগনিফিকেন্ট না, টেকসই না, এবং পদ্ধতিগত ভুল রয়েছে।
যে কারণে প্লাস্টিকের ফেজ আউট আমরা করতে পারিনি। 2002 সালে প্রথম পলিথিন ব্যাগের উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করে সরকার, কিন্তু এত বছরও পলিথিনের বিকল্প হিসেবে বাজারে জায়গা করে নিতে পারেনি অন্য কোনো উপকরণ। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শর্ত শিথিল করে কমলাপুর কন্টেইনার ডিপো পরিচালনায় ঠিকাদার নিয়োগে দরপত্র চেয়েছে চট্টগ্রাম বন্দর। এতে একক আধিপত্য ভেঙে পরিবহন সরবরাহে প্রতিযোগিতা তৈরি হবে মত আইসিডি মালিকদের। তবে এতে অনভিজ্ঞরা কাজ পেলে আমদানি রপ্তানিতে জটিলতার শঙ্কাও করছেন অনেকে। ঢাকার কমলাপুর ইনল্যান্ড কন্টেইনার ডিপো 1987 সালে প্রতিষ্ঠার পর থেকে এর পরিচালনায় ছিল চট্টগ্রাম বন্দর। তবে 2013-তে দায়িত্ব পায় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। 10 বছরের সেই চুক্তি শেষে 2023 সালে 18 জুন নতুন করে চাওয়া হয় দরপত্র। তবে তখন অভিযোগ উঠে সাইফ পাওয়ারটেককে সুবিধা দিতেই জুড়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট অভিজ্ঞতার শর্ত। রাজনৈতিক পালাবদলের পর আহ্বান করা দরপত্র প্রথম দফায় বাতিল হয় অংশীজনদের আপত্তিতে। সম্প্রতি নতুন করে দরপত্র চেয়ে কর্তৃপক্ষ বলছে এবার সমান সুযোগ নিশ্চিতে শর্ত শিথিল করা হয়েছে। বিভিন্ন স্টেক হোল্ডারদের চাহিদার প্রেক্ষিতে বা যারা বিডার তাদের চাহিদার প্রেক্ষিতে এটার স্পেক কিছুটা সংশোধন হয়েছে। এখন সবার জন্য এটা ওয়াইড করা হয়েছে। বেসরকারি আইসিডি সংশ্লিষ্টদের দাবি, রেল ওয়াগন থেকে কন্টেইনার হ্যান্ডলিংয়ের অভিজ্ঞতার শর্তটি রাখা হয়েছিল দরপত্র থেকে তাদের দূরে রাখতে। তবে সাইফ পাওয়ারটেকের দাবি, অনভিজ্ঞ ঠিকাদারদের কারণে বন্দরে স্থবিরতা তৈরি হবে। বিগত সময়ে যে অবডকগুলোকে এই দরপত্রে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি বা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াতে তারা যে বাদ পড়ে গেছে, এটা অত্যন্ত দুঃখজনক বিষয় এবং এটা আমরা মনে করি যে শিপিং লজিস্টিক্স সেক্টরের সবচেয়ে বড় অ্যানোমালি। ইনএক্সপেরিয়েন্স কোম্পানি যদি আসে তাহলে এটা হচ্ছে কি ঢাকাতে এটা হচ্ছে মেইন হাব এক্সপোর্ট ইম্পোর্টের, এটা ক্ষতিগ্রস্ত হবে এবং এটা কিন্তু আগেও একবার এরকম ধরনের ঘটনা ঘটেছিল। এটা তো একটা খুব স্পেশালাইজড জব এবং এখানে প্রপার এক্সপেরিয়েন্সড কোম্পানিগুলোকে মূল্যায়ন করা উচিত। কমলাপুর আইসিডিতে বছরে হ্যান্ডলিং হয় প্রায় 80,000 কন্টেইনার। গত বছর 39,211 কন্টেইনারে আমদানি এবং 40,796 কন্টেইনারে হ্যান্ডলিং হয়েছে রপ্তানি পণ্য। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঢাকার বাজারে 80 টাকার নিচে কোনো সবজি নেই। কাকরোল 150, ধুন্দলের জন্য গুনতে হচ্ছে 120 টাকা। কেজিতে 20 টাকা বেড়ে পেঁয়াজের দাম 60-এর ওপরে। মজুদ পর্যাপ্ত থাকার পরও মিনিকেটের কেজি 90 আর মোটা চালের জন্য গুনতে হচ্ছে 60 টাকার বেশি। তবে বোতলজাত সয়াবিন তেল মিলছে সরকার নির্ধারিত 189 টাকা লিটারেই। শাকসবজির কোনো কমতি নেই রাজধানীর বাজারে, তবে দামে নেই স্বস্তি। বেগুন, করলা, ঢেঁড়স, কাঁচামরিচের কেজি পাইকারি বাজারে 80 টাকার উপরে। কাকরোল, ঢেঁড়স, ধুন্দলের জন্য গুনতে হচ্ছে 120 টাকা পর্যন্ত। সস্তার পেঁপের দামও 50 টাকা কেজি। স্যালারি এরকম বাড়ে না প্রতি মাসে, যেভাবে বাজার ঘাটে যেভাবে দরদাম হচ্ছে বাড়ছে, আসলে কমতেছে না, বাড়তেইছে। সরকারের দুই ব্যবস্থা নিতে তো আমরাও ভালো হইতো, জনগণের ভালো হইতো, গরিব দুঃখী বাঁচত। পেঁয়াজের ঝাঁঝও মাত্রাহীন, কেজিতে 20 টাকা বেড়ে দাঁড়িয়েছে 60 টাকায়। তবে এ প্রশ্নে কোনো সদুত্তর নেই বিক্রেতার কাছে। কাঠি পেঁয়াজ উঠে গেছে, এখন আলি পেঁয়াজ যাইছে, এটা রাখি পেঁয়াজ, এটা একটু দাম বেশি বাজারে। সবচেয়ে বেশি ভোগাচ্ছে চাল। সরবরাহের ঘাটতি নেই, তারপরও মিনিকেটের কেজি 90 আর মোটা চাল ছাড়িয়েছে 60 টাকার ঘরে। কর্পোরেট কোম্পানিগুলি ছিল না, বাজারটা কম ছিল। কর্পোরেট কোম্পানি বাজার আসার পর থেকে চালের দাম দিন দিন বাড়ছে, কোনো কমে নেই। যে 90 টাকা কেজি চালের কেজি হয়, তাহলে আমি নিজে থেকে মনে করি যে পোলাও চাল কিনে খাওয়া ভালো। সত্যিকারের তো পোলাও চালই তো মনে করেন 90 টাকা 100 টাকা কেজি বিক্রি করে। বোতলজাত সয়াবিন তেল 189 টাকা লিটার। আর গত সপ্তাহের তুলনায় কিছুটা কম মুরগির দাম। ব্রয়লার 160 আর সোনালির কেজি 220 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লালমনিরহাটে পাটগ্রাম সীমান্ত পেরিয়ে আজিনুর রহমান নামে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে। পরে তাকে কাঁটাতারের বেড়ায় বেঁধে নির্যাতন করে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার দুপুরে উপজেলার বাউড়া ইউনিয়নের জমগ্রাম ডাঙ্গারপাড় এলাকায় সীমান্ত পিলারের কাছে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আজিনুর রহমান সীমান্ত ঘেঁষা বাংলাদেশি জমিতে কাজ করতে যান। এ সময় 8 থেকে 10 জন ভারতীয় নাগরিক বাংলাদেশের ভেতরে ঢুকে তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে কাঁটাতারের বেড়ায় বেঁধে নির্যাতন করা হয়। খবর পেয়ে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে যায়।
কুড়িগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে স্মরণ করা হয় ২৪ বছর আগের আগ্রাসন বিরোধী চেতনাকে। সরকারি উদ্যোগে দিবসটি পালনের দাবি স্থানীয়দের। মুক্তিযুদ্ধের সময় সিলেটের পাদুয়া বিডিআর ক্যাম্প দখল করে নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে ক্যাম্পটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় তৎকালীন বিডিআর। এর প্রতিশোধ নিতে ২০০১ সালের ১৮ এপ্রিল বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প ও পাশের এলাকায় হামলা চালায় বিএসএফ। বড়াইবাড়ি ছিটমহলে প্রায় ২০০ ঘরবাড়ি ধ্বংস করে বিএসএফ। শুরুতেই মাত্র ১২ জন বিডিআর সদস্য প্রতিরোধ গড়ে তোলেন। পরে তাদের সাথে যোগ দেন পাশের ক্যাম্পের জওয়ানরা। এ সময় সংঘর্ষে মারা যান ১৬ জন বিএসএফ সদস্য। আটক করা হয় আহত ২ জনকে। সংঘর্ষে শহীদ হন ৩ জন বিডিআর সদস্য, আহত হন ৫ জন। পদুয়া যখন আমাদের বাংলাদেশের বিডিআর এর ডিরেক্টর দখল করে নিলেন, ওদের ডিসআর্ম করলেন, তো ইন্ডিয়ালারা ওইটার প্রতিশোধ হিসেবে বড়াইবাড়িকে টার্গেট করলো। ওরা ১৭ তারিখ ভোরবেলা আক্রমণ করলো। সংঘর্ষে বিডিআর জওয়ানদের সহযোগিতা করতে গিয়ে আহত হয় 5 জন বেসামরিক মানুষ। দিনটিকে মুক্তি ও বিজয় দিবস হিসেবে পালন করে এলাকাবাসী। বিভিন্ন পেপার পত্রিকায় দেখছি যে আমরা মোটামুটি ওই যুদ্ধে বাংলাদেশ জয় হয়েছিল। ১৬ বছর ছোট আকারে হলেও এবার উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করা হয়। উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্য, যুদ্ধাহত বিডিআর সদস্য সহ বিশিষ্টজনেরা। জাতীয় ও সরকারিভাবে দিবস পালনের দাবি তাদের। বিডিআর দিবসে তাদের জন্য বীরশ্রেষ্ঠদের মতো সম্মান করা হয় সেই পরিবারকে। এটা সরকারিভাবে যাতে রাষ্ট্রীয় পর্যায়ে এটা পালন করা হয়। বড়াইবাড়ি দিবসের ২৪তম বার্ষিকীতে রৌমারীর বড়াইবাড়িতে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো সহ নানা কর্মসূচি পালন করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিরপুর চিড়িয়াখানায় বাঘ বেড়ে এখন 11টি, তবে সেখানে নেই এদের রাখার জায়গা। তার উপর কঠিন হয়ে পড়েছে জোড়া মেলানো। অন্যদিকে একই পরিবারের জন্ম বলে বেশি দিন বাঁচানো কঠিন আফ্রিকা থেকে আনা জিরাফকে। তাই গাজীপুর সাফারি পার্ক, রংপুর ও চট্টগ্রাম চিড়িয়াখানার সঙ্গে এসব বিনিময় করতে চায় কর্তৃপক্ষ। দুর্জয় অবন্তিকার মৃত্যুর পর বেলির ঘরে আরও এক জোড়া বাঘ শাবক, শাপলা ও পদ্ম। বয়স ১ বছর। এরই মধ্যে মানিয়ে নিয়েছে খাঁচার পরিবেশ। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় একমাত্র অ্যালবিনোটির বয়স 2 বছর। এই চিড়িয়াখানায় একে নিয়ে 3 বছরে বাঘ শাবক জন্মেছে 7টি, তবে নারী 2 আর পুরুষ 5টি বলে মেলানো যাচ্ছে না জোড়া। অন্যদিকে সব মিলে এখন বেঙ্গল টাইগারের সংখ্যা 11টি, যাদের রাখার মতো সুব্যবস্থা এখানে নেই। এখানে আমাদের যেহেতু মেল বাচ্চা বেশি, আমরা মেল ফিমেল যে কটা জোড়া মেলানো যায় জোড়া মেলাবো। আর আমাদের এখান থেকে আমরা রংপুর চিড়িয়াখানাকে কিন্তু আমরা অ্যানিমাল দেওয়ার একটা পরিকল্পনা করছি। আমাদের দেশে চিড়িয়াখানার সংখ্যা বা এই ধরনের প্রতিষ্ঠানের সংখ্যাও খুব কম। এটা যদি আমাদের বেশি থাকতো তাহলে এক্সচেঞ্জ করার একটা সুযোগ তৈরি হতো। এদিকে 10 বছর আগে আফ্রিকা থেকে আনা হয়েছিল 2 জোড়া জিরাফ। এখন তারা বেড়ে 7টি। একই পরিবারের প্রজনন বলে নতুন শাবক জন্মাচ্ছে না। তাই কয়েকটিকে নেয়ার পরিকল্পনা গাজীপুর সাফারি পার্কের একমাত্র জিরাফের কাছে। দেয়া হবে রংপুর, চট্টগ্রাম চিড়িয়াখানাকেও। আমাদের এখানে যে জিরাফ মানে বাচ্চা দেওয়ার ক্ষেত্রে তাদেরকে বড় করার যে বিষয়টা, এই জায়গাটিতে আমাদের একটু সমস্যা আছে। আমাদের রংপুর চিড়িয়াখানাটাকে স্ট্যান্ডেন করা, আমাদের এখন যে চিটাগং চিড়িয়াখানা আছে সেই চিড়িয়াখানার সাথে আমাদের বিনিময় বাড়ানো, এইভাবে আমরা বিভিন্ন স্পিসিসের যে ইনব্রিডিং প্রবলেমগুলো আছে সেগুলো দূর করার চেষ্টা করছি। প্রাণীদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হওয়ায় আন্তর্জাতিক সংস্থা ওয়াজার সদস্য হতে পারছে না বাংলাদেশ। তবে আধুনিকায়নের প্রস্তাবিত প্রকল্প পাশ হলে খুলতে পারে সে দরজা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবহাওয়া বৈরী না হলে এবার কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগে। তবে শিলাবৃষ্টি ও আগাম বন্যার শঙ্কায় ধান 80% পাকলেই কেটে ফেলার পরামর্শ তাদের। সরকারি ভর্তুকি পাওয়ায় দ্রুত সময়ের মধ্যে ধান ঘরে তোলার আশা কৃষকদের। তবে ধানের ন্যায্য দাম পাচ্ছে না বলে দাবি তাদের। কিশোরগঞ্জের ১,৫০০ বর্গ কিলোমিটার বিস্তৃত হাওরে এখন যেদিকেই দৃষ্টি যায় সেদিকেই দেখা মিলছে পাকা ধানের। আবহাওয়া ভালো থাকায় এবার উৎপাদনও বেশ ভালো। তবে শিলাবৃষ্টি ও আগাম বন্যার শঙ্কায় 80% পাকলেই কাটতে হবে ধান। কৃষি বিভাগের এমন পরামর্শে প্রখর রোদ উপেক্ষা করে বোরো ধান কাটায় ব্যস্ত হাওর অঞ্চলের কৃষক।
ধান কাটাই মাড়াই করে ঘরে তোলার কাজে সাহায্য করছেন কিষানীরাও। তবে ধানের ন্যায্য দাম পাচ্ছেন না বলে দাবি কৃষকদের। সরকার যে দাম দিচ্ছে এই দামে তো ব্যাপারীরা আমরা দেয় না, ব্যাপারীরা যাতে আমরা এই না ঠকাইতারে সরকার যদি এই বিষয়টা একটু দেখতো তে আমাদের কৃষকের জন্য ভালো হতো। প্রতি মনে আমরা করতে হয়েছে 1100 টাকা, ওখানে আমরা বেচতেছি 950 টাকা। তো ওখানে আমরা ধানের দরটা তো একটু বাড়তি হইলে আমরা একটু ভালো হইলে। সরকারি ভর্তুকি মূল্যে কৃষকদের দেয়া কম্বাইন হারভেস্টারে দ্রুত সময়ে জমি থেকে ধান কেটে ঘরে তুলছেন কৃষকেরা। ধান কাটতে বস্তা বইরা একবারে বাইক নিয়ে যাচ্ছি, আমরা অল্প সময়ে ওর যাচ্ছি, বন্যা আসলেও আমরা কোনো ক্ষতি হবে না। ধান কাটার মেশিন আমাদের দেশে আওয়াতে আমাদের অনেকটাই উপকার হয়েছে। ধান মেশিনে অনেকগুলা জমি খাইতে ফেলতে পারে। জেলায় 1,68,115 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে শুধু হাওড়ে হয়েছে 1,04,430 হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন ছাড়িয়ে যাবার আশা কৃষি বিভাগের। বোরো ফসলের অবস্থা খুবই চমৎকার, কোনো রোগ বা পোকামাকড়ের আক্রমণ একদমই নেই। আবহাওয়া যদি প্রতিকূলে না যায় তাহলে কৃষকগঞ্জ জেলায় বোরোর একটা বাম্পার ফলন হবে বলে আমরা আশা করি। জেলায় উৎপাদিত বোরো ধান থেকে চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,88,912 মেট্রিক টন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরাজগঞ্জের রায়গঞ্জে দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অগভীর নলকূপ। সেচ কার্যক্রম বন্ধ থাকায় দুশ্চিন্তায় পড়েছে প্রায় 100 বিঘা জমির চাষিরা। এদিকে এ নিয়ে মামলা হলেও আসামিরা জামিনে থাকায় নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। পুলিশ বলছে তদন্ত চলছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে সরাই হাজিপুর গ্রামের সাংবাদিক শাহিন উদ্দিনের সাথে অগভীর নলকূপ নিয়ে শামসু খানের বিরোধ দীর্ঘদিনের। 1 মার্চ শাহিনের উপর হামলা চালায় শামসু খান ও তার সমর্থকরা। দুই পক্ষের এই বিরোধ কাল হয়েছে এলাকার কৃষকের। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এলাকার একমাত্র অগভীর নলকূপটি। এতে করে সেচ দিতে না পেরে ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। এখন আমাদের এই জমা গোনান আমারও প্রায় 20-25 বিঘা জমি আছে, আবাদ শেষ হয়ে যাইতেছে। জমিতে পানি না থাকলে, আবাদ না থাকলে পেটে ভাত যাবে না, ছেলে মেয়ে লেখাপড়া করাতে পারবো না। এদিকে এই ঘটনায় 11 জনকে আসামি করে মামলা করেন শাহিনের বাবা। শামসু বাহিনীর লেখা নিবার চাই, লেখা দেওয়া নাই, আর তার লোকজন এসে আমার ছলে মারপিট করে একবার নিঘাত করে মেরেছে, ওই ধানের খেতের মধ্যে ফালা থুয়ে গেছে। আমার ছেলে ব্যাগ দেয় দাবিরা ধরে মারছে যে ট্যামে শহীদে। এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, পারিবারিক দ্বন্দ্ব চলছে তাদের মধ্যে। আসামিরা সবাই জামিনে রয়েছে, তদন্ত করে ব্যবস্থার আশ্বাস তার। জমি জমা নিয়ে বংশানুক্রমিক পূর্ব শত্রুতা আছে না, মামলা হওয়ার পরে দিনই তো কোর্টে সারেন্ডার করছে। তদন্ত দিন আছে, সকল আসামি জামিনে আছে। দ্রুত সমাধান না হলে 100 বিঘা জমির ফসল পুরোপুরি ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ময়মনসিংহের পুরনো ব্রহ্মপুত্র নদের পানি এবং সেখানকার মাছের পেটে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছে আন্তঃরাষ্ট্রীয় একটি গবেষক দল। এখনই প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে জলজ প্রাণী ও পরিবেশে মারাত্মক প্রভাবের কথা জানিয়েছেন তারা। বাংলাদেশ অংশের ব্রহ্মপুত্র নদের নানা নমুনা নিয়ে 2 বছর ধরে চলে গবেষণা। এতে উঠে আসে প্রতি বর্গ কিলোমিটার পানিতে 25 লক্ষাধিক ভাসমান কণা এবং তলদেশে প্রতি কেজি মাটিতে 450 কণা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। মাছের পেটেও মিলেছে মাত্রাতিরিক্ত। এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ফর গ্লোবাল চেঞ্জ রিসার্চের গবেষক অধ্যাপক ডক্টর হারুনুর রশিদের গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক এসব তথ্য। কয়েক হাজার থেকে লক্ষ পর্যন্ত স্কয়ার কিলোমিটারে আমরা মাইক্রোপ্লাস্টিকের আপনার পরিমাণগুলো পাচ্ছি, যেটি আলটিমেটলি সমুদ্রে গিয়ে পড়ছে। এবং এই যে বললাম যে মেরিন লিটার্স, যেটা মাইক্রোপ্লাস্টিকের একটি উল্লেখযোগ্য অংশ, সেখানে গিয়ে কন্ট্রিবিউট করছে। ব্রহ্মপুত্রের উজান থেকে ভাটির দিকেই প্লাস্টিকের দূষণের মাত্রা বেশি। এতে নদী, সমুদ্র, প্রতিবেশ বিষাক্ত হওয়ার পাশাপাশি মাছের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক চলে আসছে মানব শরীরে। আমরা গবেষণার মাধ্যমে জানতে চেষ্টা করেছি যে মানুষ কি পরিমাণ নদীর মাছ গ্রহণ করছে, আর মাছের মাধ্যমে ছড়িয়ে পড়া মাইক্রোপ্লাস্টিক মানব শরীরে কতটুকু প্রভাব ফেলতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন, মাইক্রোপ্লাস্টিকে আক্রান্ত মাছের মাধ্যমে মানবদেহে ছড়িয়ে পড়ছে ক্যান্সার সহ জটিল নানা রোগ ব্যাধি।
এই মাইক্রোপ্লাস্টিকগুলি আমাদের শ্বাসনালীর জন্য, বিশেষ করে ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, লাং ক্যান্সার এরকম মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ পড়তে পারে। তাছাড়া এই মাইক্রোপার্টিকেলগুলি আমাদের প্রজনন ক্ষমতার উপরে বিরাট প্রভাব পড়ে। গত 2 বছর ধরে ভুটানের 3টি নদী, ভারতের 1টি এবং বাংলাদেশের 2টি নদীর ওপর গবেষণা করে দলটি, যেখানে সবচেয়ে বেশি দূষণের তথ্য উঠে আসে বাংলাদেশের অংশে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সৌদি আরবে ভবন থেকে পড়ে নজরুল ইসলাম নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় ভোর 4টায় রিয়াদের একটি ভবনে কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম সিলেটের কোম্পানিগঞ্জের মুরারগাঁও গ্রামের নিজামুদ্দিনের ছেলে। নিহতের স্বজনরা জানিয়েছেন, সংসারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে 4 মাস আগে প্রায় 2.5 লাখ টাকা ঋণ করে সৌদি আরব যান নজরুল। সেখানে গিয়ে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ শুরু করেন। গত মাসে রিয়াদে একটি বহুতল ভবনের নির্মাণকর্মী হিসেবে নিয়োগ পান নজরুল। মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও জানায় নিহতের পরিবার। পুরান ঢাকার 2 দশকের রূপান্তর, মহল্লা সংস্কৃতির প্রাণবন্ত জীবনকে উপজীব্য করে রাজধানীতে শুরু হয়েছে মুনেম ওয়াসিফের দৃশ্য শিল্প প্রদর্শনী ক্রমশ। প্রথম দিনেই দর্শকদের মুগ্ধ করেছে এই প্রদর্শনী। 400 বছরের ইতিহাস আর ঐতিহ্য বুকে নিয়ে অসংখ্য মানুষের গল্পে প্রতিনিয়ত মিশে যাচ্ছে পুরান ঢাকা। শহরের চেনা সরুগলির প্রাণবন্ত মহল্লা সংস্কৃতি, আচার অনুষ্ঠান, উচ্ছল এক শহরের মুহূর্তবন্দী করেছেন চিত্রগ্রাহক মুনেম ওয়াসিফ। পুরনো ঢাকার এমন কতগুলো আমি বলবো প্রান্তিক জনগোষ্ঠী এবং মোর মার্জিনালাইজ যারা আছে তাদের জীবনের কথাটা উঠে আসছে। একেবারে প্রাণবন্ত জীবন্ত ছবি। ওখানে একটা ছবি দেখে মনে হলো যে ওই ভদ্রলোকের সাথে কথা বলি, এতটাই লাইভলি, অসাধারণ কাজ করেছে মনে হচ্ছে। ও এমনি একজন গুণী ফটোগ্রাফার। 20 বছর ধরে পুরান ঢাকার রূপান্তর ধরা পড়েছে তার ছবিতে। সেসব ছবি ও পুরান ঢাকার জীবনের গল্প নিয়ে বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে দৃশ্য শিল্প প্রদর্শনী। এর নাম ক্রমশ। এক ক্যামেরা দিয়ে আমি প্রায় 12 বছর ছবি তুলছি। আমার 2টি পা ছিল আমার ভ্যারিয়েবল লেন্স। কাছে যেতে হলে 2 পা এগিয়ে যেতাম, দূরে যেতে হলে 2 পা পিছিয়ে যেতাম। কিন্তু এই শারীরিক উপস্থিতির বয়ান আমার প্রথম দিকের ছবিতে খুব প্রবলভাবে হাজির ছিল। মুনেম ওয়াসিফ শুধু হারিয়ে যেতে বসা স্থাপত্যকে তার শিল্পের বিষয় করেননি, তিনি হারিয়ে যেতে বসা মহল্লা সংস্কৃতির নানা অনুষঙ্গকেও তার শিল্পে ধরে রেখেছেন। এমনটাই বলছেন প্রদর্শনী দেখতে আসা শিল্পীরা। বিশাল ভিজুয়াল ল্যান্ডস্কেপটা আমি চোখে দেখছি, সেটাকে ওই ছোট্ট একটা টোনালিটির মধ্যে আনতে গেলে অনেক ধরনের সিদ্ধান্ত নিতে হয়, কিছু জায়গায় ছাড় দিতে হয়। এই রাখা ছাড়ার মধ্যে দিয়ে কি পাবো না সেই সিদ্ধান্তগুলি নিজের বুঝে নিতে হয়, কারণ সেটার ভিত্তিতেই কিন্তু আমি ছবিটাকে নির্মাণ করছি। রোববার বাদে প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এই প্রদর্শনী শেষ হবে আগামী 31 মে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাই।